গণতন্ত্রের সেরা উৎসব, সেরা উৎসব মানে আমাদের গণতন্ত্রের এই নির্বাচন। আর গণতন্ত্রের নির্বাচনে এই মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষের প্রত্যেকটা কোণে নয়, বিদেশ আন্তর্জাতিক স্তরেও এই গণতন্ত্রের সেরা উৎসবের দিকে কিন্তু নজর রয়েছে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন বেশ কিছু বিদেশ প্রতিনিধি তারা এই নির্বাচন দেখতে শুধুমাত্র ভারতবর্ষে এসেছে। আর আজকে ভোট এক্সপ্রেস নিয়ে আমরা উপস্থিত হয়েছি আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি বিধানসভায় নিয়ামতপুর শিশু তীর্থ উদ্যানে। ভোট এক্সপ্রেস দৌড়ানো শুরু করছে আজ থেকে। আর এই মুহূর্তে আপনাদের যেমনটা আমরা জানালাম যে আমরা রয়েছি নিয়ামতপুরে, আসানসোল অর্থাৎ মিনি ইন্ডিয়া, যাকে আমরা মিনি ইন্ডিয়া হিসেবেই জানি। কারণ আসানসোলে বিভিন্ন রাজ্যের মানুষ এখানে বসবাস করে। আর আসানসোল মানেই একটা গুরুত্বপূর্ণ শহর ভারতবর্ষে। সেই আসানসোল লোকসভায় কিন্তু নির্বাচনী উত্তাপ, একদিকে যেরকম তাপমাত্রার পারদ বাড়ছে সেরকম কিন্তু নির্বাচনী উত্তাপ কিন্তু এখানে যথেষ্টই ঊর্ধ্বমুখী। কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর তারপরেই কিন্তু আসানসোল লোকসভার নির্বাচন আগামী 13ই মে। এই মুহূর্তে আসানসোল লোকসভায় যে সকল দলগুলি এই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তাদের কাছে যাব। কিন্তু তার আগে আরেকবার জানিয়ে দিই যে খবর বাংলা ভোট এক্সপ্রেস আপনাদের সামনে নিয়ে আসবে এক একটি লোকসভা কেন্দ্র থেকে, এবং 2 দফা নির্বাচন হয়ে গেছে, আগামী 5 দফা নির্বাচন এখনো বাকি রয়েছে। সেই 5 দফা নির্বাচনে বিভিন্ন জেলায় আমরা পৌঁছাবো, রাঢ়বঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছাবো, দক্ষিণবঙ্গের ভোট এখনো বাকি, আমরা পৌঁছাবো তিলোত্তমাতে। কিন্তু আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আসানসোল থেকে। আর এই মুহূর্তে আমরা এসেছি নিয়ামতপুরে। নিয়ামতপুরে আমার এই দিকে বাঁ দিকে রয়েছেন আপনারা নিশ্চয়ই তৃণমূল। এত আস্তে বলছেন কেন? তৃণমূল, একটু জোরে হোক। তৃণমূল। আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়া করেননি ওনারা বেশ ভালো রকম। আচ্ছা দেখা যাক আমাদের এদিকে ডান দিকে কারা রয়েছেন। বিজেপি। বাবা আওয়াজ তো এখানে অনেক জোর। হ্যাঁ, আসানসোলে কি এবার বিজেপির আওয়াজ জোর? বিজেপির এখন শুধু নয়, এই মাটি বিজেপির মাটি, আগামী দিনেও সেটা বজায় থাকবে। ঠিক, এটা বজায় থাকবে কিনা সেটা পরবর্তীকালে আমরা প্রশ্নে যাব। কিন্তু এই মুহূর্তে আরো কয়েকজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2 ধরনের ঝান্ডা, অর্থাৎ বাম এবং কংগ্রেস। এই মুহূর্তে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এইখান থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহানারা খান, তার সমর্থকরা, তাই তো? একদম, আমরা সব কংগ্রেসই। কংগ্রেস সব কংগ্রেস। আর এদিকে আপনারা বামপন্থী, সিপিএম। আস্তে আপনাদের পড়ে যাবেন না, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা দলের প্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ একদিকে যেরকম রাজ্যের শাসক দলের তৃণমূলের যারা সবুজ শিবিরের যারা রয়েছেন, এবং তার পাশাপাশি গেরুয়া শিবিরের রয়েছে তারাও রয়েছেন, এবং বাম কংগ্রেস যে জোট হয়েছে, আসল সমঝোতা হয়েছে, তাদের সমর্থকরাও রয়েছে। আমরা প্রথমেই যাব রাজ্যের শাসক দল তৃণমূলের যারা এখানে সমর্থকরা রয়েছেন তাদের কাছে। কারণ আপনারা সকলেই জানেন যে এই আসানসোল লোকসভা নির্বাচন যে 2021 সালে 22 সালে যেটা হয়েছিল উপনির্বাচনে, এবং সেখানে শত্রুঘ্ন সিনহা প্রায় 3 লক্ষের উপরে ভোটে জিতেছিলেন। সেই শত্রুঘ্ন সিনহা এইবারে জিতের সম্ভাবনাটা কতটুকু, কত কিছু মনে করছেন সমর্থকরা, তারা কতটা আশাবাদী, কি বলবেন? আপনার নাম দাদা প্রথমে? সুব্রত সিনহা। আমরা একটাই কথা বলবো যে গতবার 3 লক্ষ ভোটে জিতেছি, এবারে 4 লক্ষ ভোটে জিতবো। ওটা উপনির্বাচন ছিল, এটা নির্বাচন। একদম। আমরা এই আসানসোল শিল্পাঞ্চলে যে ভোট হয়, আসানসোল শিল্পাঞ্চলে ভোটে এমন কিছু পরিবর্তন হয়ে যায় না, বা আসানসোল শিল্পাঞ্চলে বিগত দিনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল, তিনি বলেননি কোথাও রিগিং হয়েছে, রিগিং করে তৃণমূল ভোট লুট করেছে। বরঞ্চ আমরা দেখেছিলাম ভোটের আগে, কাউন্টিংয়ের আগে তার কিছু বর্ধমান থেকে নিয়ে আসা ছেলে, যেটা ধরা পড়েছিল ভগৎ সিং মোড়ের একটি হোটেলে, সেটা আমরা দেখেছিলাম। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তার অথবা তার দলের কোনো অভিযোগ ছিল না রিগিংয়ের। সুতরাং এটা আমরা শান্তিপূর্ণ ভোটেই জিতেছিলাম 3 লাখ ভোটে। এবার সেটা বাড়বে, 4 লক্ষ ভোটে হবে। রিগিং করে জেতেননি, কি বলবেন? রিগিং করে জেতেননি নাকি ওনারা? 3 লাখ ভোট সমর্থিত, মানে উচ্ছ্বাসে পেয়েছে, তৃণমূল হাওয়াতে পেয়েছে, ঝড়ে পেয়েছে। এত উচ্ছ্বাসের কারণ নেই। আসানসোল দেখলে হবে না, আগে নিজের বাড়িটা দেখুক। কুলটিতে প্রতিবার হারছে, এবারেও হারবে। দ্বিতীয় প্রশ্ন, বরাবর আমরা বলে এসেছি যে 2022-এ উপনির্বাচন ভোট হয়নি, প্রহসন
নির্বাচন হয়েছে সেটা বারবার আমরা কমপ্লেন দিয়েছি, আর ওনারা সেটা ভালো করে জানেন। আর যে লোকগুলোকে বীরভূম থেকে ওনারা এনেছিলেন সেগুলো আমাদের নামে চালানোর চেষ্টা করছেন, এই কারণে যেহেতু সরকারটা ওদের। দুবার বাবুল সুপ্রিয় এখান থেকে জিতলেন, হ্যাঁ। তারপরে মন্ত্রী হলেন, তারপর ছেড়ে চলে গেলেন, তারপর ঘুরে গেল, বুমেরাং হলো। না, আমরা তো দুবার জিতেছি, একবার প্রায় 70-80 হাজার ভোটে, তারপরে 2 লক্ষ ভোটে জিতেছি। দ্বিতীয়বারে যেটা উপনির্বাচন হলো, আপনি জানেন সরকারের পক্ষে রায়টা যায়, আর চুরি করে ভোট তো হয়নি, আমি তো এখনো বলছি, চুরি করে, জাস্ট চুরি করে ওরা ভোটটা জিতেছে, তাও কুলটিতে করতে পারেনি, কুলটিতে হেরেছে। আগে ওনারা কুলটি জিতুক, আসানসোল তো পরে দেখে নেবো আমরা। খুব বড় অভিযোগ, চুরি করে ভোট জিতেছে, কিন্তু ওনারা বলছেন কোনো রকম রিগিং হয়নি। আর অবশ্যই ওনাদের সঙ্গে আবারও কথা বলবো, কিন্তু তার আগে বাম কংগ্রেস জোট, একটা সময় আসানসোল মানে বাম দুর্গ, এবং 34 বছরের যে বাম ক্ষমতায় থাকা, বামেরা যে ক্ষমতায় ছিলেন এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা ছিলেন কংগ্রেস, আজকে সেই বাম কংগ্রেস দু ভাই একসাথে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন, কেমন অনুভূতি? বিষয়টা হচ্ছে যে যখন একটা সর্বভারতীয় স্তরে লড়াই হয়, তখন সর্বভারতীয় স্তরে লড়াই হচ্ছে সরকার এবং সরকার বিরোধী। সেখানে তৃণমূল সরকারের পক্ষে না সরকারের বিপক্ষে তার কোনো স্ট্যান্ড নেই। ভাইপো ব্যানার্জিকে বাঁচানোর জন্য সমস্ত কাজকর্ম চলছে, আর ওদিকে মোদি দাদা সেটিং করছে। তো তাহলে ওইভাবে ওদের বিষয়টা চলছে। আমরা ভারতবর্ষ এবং ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান বাঁচানোর লড়াইয়ে বাম এবং কংগ্রেস একজোট হয়ে, এখন নয়, ইতিহাস খুলে দেখতে হবে 1947-এর আগেও যখন প্রয়োজন হয়েছে বাম এবং কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তো এ তো কোন ছাড় সরকার, একদমই একসাথে লড়াই করেছে যখন প্রয়োজন হয়েছে। কোথাও মতাদর্শের পার্থক্য, এত বছরের আপনাদের লড়াই, কোথায় হাত মেলালেন আপনারা? শুনুন, বাড়িকে বাঁচাতে গেলে না আশেপাশের থেকে একটু অ্যাভয়েড করে চলতে, কারণ ঘরটাকে প্রথমে বাঁচাতে হবে। আমার দেশই যদি না থাকে, আমার দেশের মানুষজনই যদি না বাঁচে, তাহলে কি করে এই রাজনীতি, এই পলিটিক্স, এটা তো দরকার নেই। আজকে অটল বিহারী বাজপেয়ীর সাথে মমতা ব্যানার্জিও হাত মিলিয়েছিলেন, কি স্বার্থে মিলিয়েছিলেন? আমরা তো আজকে দেশকে যারা বিক্রি করছে, রাজ্যটাকে যারা চুরি করে নিচ্ছে, রাজ্য থেকে বেকার ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিচ্ছে, চাল চুরি করে নিচ্ছে, তিরপল চুরি করে নিচ্ছে, তো তাদের হাত থেকে তো দেশ, রাজ্যটাকে বাঁচাতে হবে। আর তার জন্যই আমরা অ্যালায়েন্স করেছি, ইন্ডিয়ার জোট হয়েছে। 34 বছর যাদেরকে চোর বলছিলেন আজকে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। আবার 11 বছর ধরে 2011-র পর থেকে যারা চোররা এলেন বলছেন, আপনারা যাকে বলছেন। আমরা চোর যদি হয়ে থাকে, আজকে তৃণমূল একটা নেতাকে সিপিএম এর কেন ঢুকাতে পারেনি? একটা নেতাকে ঢুকিয়ে দেখাক, যে যারা চুরি করেছে 34 বছর তাদের কিছু দেখাক। এই যে চিরকুট চাকরি, হ্যানা ত্যানা, অনেক রকম এলিগেশন দিয়েছে, একটাকেও তো ঢুকাতে পারেনি। কিন্তু টিএমসির তো অনেক, সব নেতারাই তো, শিক্ষামন্ত্রী থেকে নিয়ে খাদ্যমন্ত্রী, সব জেলের ভিতরে রয়েছে। কি জবাব দেবেন না? সব জেলের ভিতরে রয়েছে, কি বলবেন? সব জেলের ভিতরে রয়েছে আপনাদের নেতারা, মন্ত্রীরা। আমার হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি। কংগ্রেসের যিনি বলছেন তার তখন জন্ম হয়নি যখন 72 থেকে 77-এ পশ্চিমবাংলায় কংগ্রেস রাজত্ব করেছিল। আর সিদ্ধার্থ শঙ্কর রায় নিজের মন্ত্রী সুনীতি চট্টরাজের বিরুদ্ধে দুর্নীতির ওয়ানচু কমিশন বসিয়েছিলেন। উনি জানেন না সাঁইবাড়ি ভুলে গেছেন। হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য কাঁদুয়ায় যারা হাত কেটে নিয়েছিল তাদের সঙ্গে দোস্তি করে। এরা নির্লজ্জ। কংগ্রেস ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা নেতৃত্বে আছেন সর্বভারতীয় স্তরে, তারা প্রত্যেকদিন মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করেন। আর এদের নেতা অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে পাশে বসিয়ে জিয়াগঞ্জে বলেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে দেওয়া ভালো। এদের পশ্চিমবাংলায় এরা ব্যঙ্গ আর তাচ্ছিল্য ছাড়া কিছু পাওয়ার যোগ্য রাখে না। এদের আমরা পশ্চিমবাংলায় কাউন্টে রাখি না। লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের, আর সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে আমরা একসঙ্গেই আছি। এদের আমরা পাত্তা দিই না। বাংলার এরা হচ্ছে আমাদের কাছে ললিপপ। বেশ এদেরকে পাত্তা দেন না, কিন্তু যাদেরকে পাত্তা দেন এবং যাদেরকে বলছেন যে বামেদের ভোট গেছে রামে, কি বলবেন? দেখুন, সিপিএমকে ওনাদের শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার বলেছিলেন ছাগলের তৃতীয় সন্তান। কাজে সিপিএম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এখানে প্রশ্ন হচ্ছে যে ওনাদের জোটটা কথা একবার প্রশ্ন করুন, যে পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরে? যদি পশ্চিমবঙ্গের বাইরে জোট হয়ে থাকে, তাহলে কেরলের ওয়েনারে রাহুল গান্ধীর এগেনস্টে ডি রাজার ওয়াইফ কেন দাঁড়িয়েছে? জাস্ট একটাই প্রশ্ন। সে তো ইন্ডিয়া জোটে তৃণমূল। জোটটা কোথায়? তাহলে জোটটা কোথায়? জোটটা কি কুলটিতে? জোটটা কোনখানে? সর্বভারতীয় ব্যাপী জোট কোনখানে? কোনখানে জোটটা কোথায়? আমি তো সেটাই জানতে চাইছি, যে জোটটা শুধুমাত্র ডিবেটের মধ্যে না ডিবেটের বাইরে? আমার প্রশ্ন সেটা হচ্ছে বামেদের ভোট গেছে, তৃণমূল বারবার বলে রামের ভোটে, অর্থাৎ বিজেপির ভোটে গেছে। বামেদের ভোটেই কিন্তু বিজেপি জিতেছে। দেখুন, এখানে বাম আর তৃণমূল বলে কিচ্ছু নাই। সব কটা ভোট সনাতনী ভোট, সনাতনেই ভোট যাবে। ভারতবর্ষ সনাতনের, প্রত্যেকটা ভোট সনাতনে যাবে। আর এদের কথা 1984 সালে এরা
শিখদের দাঙ্গা করে মেরেছিল, শিখদের দাঙ্গা করে মেরেছিল টাইটেলের নেতৃত্বে। তো ওদের কথা বলার কিচ্ছু নেই আমার। ধর্মের নামে রাজনীতি অভিযোগ করছেন। আমি কি বলছি যে এরা তিনটে জিনিসকে বাদ দিক, হিন্দু মুসলিম, হিন্দুস্তান পাকিস্তান, মন্দির মসজিদ, এই তিনটে বাদ দিয়ে রাজনীতিটা করে গতকাল দেখান। প্রধানমন্ত্রী বলেছেন এই ধর্মের নামে রাজনীতি দেখিয়ে গেছে কংগ্রেস সরকার। কংগ্রেস কখনো বলেছে যে মুসলিমকে দেশ থেকে তাড়াবো, হিন্দুদেরকে দেশ থেকে তাড়াবো, এটা সনাতনী হিন্দু রাষ্ট্র বানাতে হবে বলেনি। যোগী আদিত্যনাথ কি বলে যাচ্ছেন যে গায়ে আমাদের মাথা, আর সেই গায়ে যারা গায়ে কাটে, যারা বাপ সোলেটার আছে, তাদের কাছ থেকে 250 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে কোন লোকটা নিয়েছে, কোন নেতা নিয়েছে, এরা দেখাতে পারবে? 250 কোটি টাকা যারা গরুর মাংস কেটে বিক্রি করছে সেই কোম্পানির কাছ থেকে বিজেপি নিয়েছে, কি হিসাবে নিয়েছে? তাহলে তখন গায়ে মাথা ছিল না? আর নরেন্দ্র মোদী কালকে কি বলে গেছিল যে ওবিসি আর এসসিদের যেটা আপনার যে ভাগটা আছে মানে সেটা মুসলিমরা নিয়ে নেবে, কংগ্রেস দিয়ে দেবে। একটা প্রধানমন্ত্রী কখন এই কথাটা বলতে পারে? উনি তো সবার প্রধানমন্ত্রী। একদমই ওবিসি নিয়ে কথা উঠেছে, ওবিসি নিয়ে কে দিয়েছে? কংগ্রেসকে 1400 টাকা কে দিয়েছে সেটা বলুক। আর কালকে হিমায়ু কবির কালকে কি বলেছে কি 30% হিন্দুকে কেটে নদীতে বাই দেব, কেন একটা কথা বলতে পারে নাই? বলছি ধর্ম নিয়ে রাজনীতি বললেন তো, প্রথম কথা বলে দিন রাজীব গান্ধীর টাইটেলকে। রাজীব গান্ধীর বাবার কি নাম? ফিরোজ গান্ধী, রাজীব গান্ধী হয়ে গেল প্রথম কথা। তাহলে রাহুল গান্ধীকে খান ছেড়ে কখনো নেহেরু, কখনো পইতে পরে কেন ঘুরে বেড়াতে হচ্ছে? ধর্মের সারা তো ওনারা নিচ্ছেন, ওনাদের জাতের কোনো ঠিক নেই। জাত নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এই আলোচনা থেকে আমরা একটু বিরত হব। আমরা আসল জায়গায় আসবো। আজকে আসানসোলে রয়েছি, শিল্পাঞ্চলের সমস্যা, শিল্পাঞ্চলের কি প্রতিশ্রুতি, তৃণমূল এখানে ক্ষমতায় রয়েছেন। আপনারা মানুষের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি, কি দেখছেন, কি সমস্যা রয়েছে, কি সমাধান করবেন, কি নিয়ে ভোট চাইছেন? আমি একটা কথা বলি প্রথমে, আমার পাশে রয়েছেন বাবন মুখার্জি, প্রাক্তন যুব সভাপতি। একটাই কথা খালি বলছি, ফাঁকা কলসিরা বেশি চিৎকার করছে, ভরা কলসি কিন্তু ভরা তো একটু চুপ করে। দিদি কিছু বলুন। আমরা সবার কাছে যাই, আমাদের উন্নয়নের ভিত্তিতে আমরা মুখ্যমন্ত্রী যে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে এখানে জিজ্ঞেস করুন বিজেপি থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, এমন একজন নেই যে যার বউ লক্ষ্মী ভান্ডারে পায় না, ফর্ম ফিল আপ করে বাইরে দুয়ারে সরকারের বাইরে তাদের বিজেপির লোকগুলোকে, কংগ্রেস সিপিএম এর লোকগুলোকে তার বউদের ফর্ম ফিল আপ আমরা করে দিই, স্বাস্থ্য সাথী থেকে তাদের চিকিৎসা আমরা করে দিই, তাদের মুখে বড় বড় কথা অনলি ধর্ম। একদমই নিশ্চয়ই বলুন দাদা, কি বলুন? বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার, এটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন। কেন্দ্রীয় সরকারের যেখানে নির্বাচন, সেখানে মূল দল যেখানে বিজেপি ক্ষমতায় এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। অর্থাৎ যেখানে কেন্দ্রীয় সরকারের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আমরা বিরোধী শক্তিতে বসবাস করছি। একটা কেন্দ্রীয় সরকারের যখন নির্বাচন হবে অবশ্যই দুর্নীতি সেখানে প্রশ্ন আসবে, কিন্তু শিল্পের কথা আসবে না, কলকারখানার কথা আসবে না, শিক্ষার কথা আসবে না, রোজগারের কথা আসবে না, দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ার কথা আসবে না, হয় হট্টগোল না। এটা নিউজ চ্যানেল, আপনাদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি। আমরা চাইবো যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন কিংবা বিরোধীতে কংগ্রেস বা সিপিএম, একদম খুব শান্ত মেজাজে আসুন না, তর্কটা খুব লজিক্যালি করি এবং এক একটা প্রশ্ন মানুষের কানের পর্যন্ত পৌঁছে দিই। শিল্পের নিয়ে কি চিন্তা ভাবনা করছে বিজেপি, এটাই তো প্রশ্ন। এত বেকার, তার চিন্তা ভাবনা করতে হবে। রইল দুর্নীতির কথা, কংগ্রেস মধুকড়া গ্রেপ্তার হয় 2,500 কোটি টাকা কোল কেলেঙ্কারিকে নিয়ে। কমনওয়েলথ গেমসে তাদের হয় দলবদলু, একটা সময়কার প্রণব মুখার্জি দল ছেড়ে পড়ে কংগ্রেস ছেড়ে পড়ে বাংলা কংগ্রেসে গঠন করে তারা বড় বড় কথা বলবে, এটা হতে পারে না পশ্চিমবঙ্গের বুকে। একদমই দুর্নীতির কথা, মধুকড়ার কথা উঠেছে, কি বলবেন? আমরা তো বলুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এরা যেটা বলছে দুর্নীতি এবং বিজেপি দেখুক শিল্প কি হয়েছে। পশ্চিমবঙ্গে 13 বছর আছেন ওরা, একটা ইট পাততে পারেননি। শিল্প হওয়া তো দূরের কথা, শিল্পের নামে রাজ্যে রাজ্যে বিদেশে ঘুরে 1000 কোটি টাকা খরচা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা শিল্পপতিকে আনতে পারেননি। সম্পূর্ণ মানুষকে ভুল তথ্য দিয়ে আর চিটিংবাজি করে রাজ্য সরকারটা চলছে সম্পূর্ণ। কিভাবে? প্রথম কথা আমি একটা কথা বলবো, দাদা একটু চুপ করুন। এরা কংগ্রেসরা হামেশাই
হিন্দু মুসলমানের কথা বলে। এরা এদের অঙ্ক জানা নেই, রাজনৈতিক সম্বন্ধে সচেতন নেই। ভারতবর্ষে উত্তরপ্রদেশে 23 কোটি মুসলমান, পাকিস্তানে 22 কোটি। এরা সবসময় মুসলমানকে কিভাবে টোপ দেয় জানেন তো? যখনই বিজেপি এলো মসজিদ ভাঙবে, কারা টোপ দেয়? কারা? কংগ্রেস দেয়, টিএমসি দেয়, সিপিএম দেয়। আপনারা দেন না, আপনারা রাম মন্দির বলেন না। বলে দিই, আমরা কখনো বলি না মুসলমানকে তাড়িয়ে দেব, আমরা রোহিঙ্গাকে তাড়িয়ে দেব, যারা দেশ বিরোধী করছে তাদের তাড়িয়ে দেব। এখানকার মুসলমান যারা আছে তাদের কখনো বলা হয়নি। আমাদের স্বরাষ্ট্র আপনারা সন্দেশখালীর কথা বলছেন, আপনারা হাতরাসের কথা বলেন না কেন? নিশ্চয়ই বলবো, সন্দেশখালীতে যারা রোহিঙ্গা আছে, শাহজাহানের মতন জামাই করে যারা ঘরে রেখেছে, তাদের লাত মেরে তাড়িয়ে দেবো। বেশ 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 একদম বুঝতে পারছেন এই মুহূর্তে নিয়ামতপুরের মাঠে কিন্তু একদম গরমা গরম রাজনীতি, আর ভোট এক্সপ্রেস কিন্তু দৌড়াচ্ছে। এই মুহূর্তে শিল্পের কথা হয়েছে, কিন্তু যারা শিল্প সবচেয়ে বড়, যেখানে শিল্পে পশ্চিমবঙ্গে যারা সবচেয়ে বড় যারা কাণ্ডারি ছিলেন, অর্থাৎ কিছুক্ষণ আগেই আমরা শুনলাম সিদ্ধার্থ শঙ্কর রায়ের, এবং তারপর অবশ্যই ডক্টর বিধানচন্দ্র রায়, যার নাম না করলেই নয়। সেই শিল্প দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল শিল্প, অনেকগুলো শিল্প কারখানা আমরা দেখেছি, সেটা কেন্দ্রীয় সরকারের হোক রাজ্য সরকারের হোক, শিল্প কারখানা এবং সেই শ্রমিক সংগঠন। আপনার কাছে আসছি দাদা, একটা সময় দেখেছিলাম সিটু এবং আইএনটিসিউ দুটো দল ছিল, ট্রেড ইউনিয়ন ছিল, দুটো দলের মধ্যে তাদের শ্রমিক স্বার্থের কথা চিন্তা করে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ছিল। আজকের ডেটে আপনারা যে মাদার রাজনীতি, অর্থাৎ সেইখানে আপনারা হাত মেলাচ্ছেন, কিন্তু সিটু আইএনটিসির কি অবস্থা? সিটু আয়ন, দেখুন আপনি আপনার প্রশ্নটা আমি আরেকবার আপনি রিপিট করুন, আমি আপনাকে আমি শিল্পায়নের কথা বলছি। এই কংগ্রেস বলেছে যে বামেদের আমলে কংগ্রেসের গড়া কারখানা বন্ধ করেছেন, আপনাদের যে জঙ্গি শ্রমিক আন্দোলন এইটাই তারা অভিযোগ করেছেন। আজকে তাদের পাশে দাঁড়িয়ে আপনি কি বলবেন? শ্রমিক আন্দোলন হয় কার পক্ষে? শ্রমিক আন্দোলন হয় শ্রমিক স্বার্থে, শ্রমিকের স্বার্থে। তাহলে শ্রমিক যদি মনে করে আমার ওখানে আন্দোলনের প্রয়োজনীয়তা আছে, সেই আন্দোলন যদি জঙ্গি কায়দায় হবে মনে হয়, তাহলে জঙ্গি কায়দাতে হবে। কারণ দেশটা যারা বানিয়েছে তার নাম হচ্ছে মজদুর আর কিষান। তাহলে দেশটা যখন মজদুর আর কিষান বানিয়েছে, তাহলে সেই দেশের, সেই কারখানার, সেই শ্রমিকদের অবস্থার ভিত্তিতে যে আন্দোলন হবে, সেই আন্দোলনের রূপরেখা শ্রমিকরা ঠিক করবে। শ্রমিকরা তো মুখ ফিরিয়েছে, সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে আপনাদের থেকে। না, শিল্প আন্দোলনে যে শিল্পের কথা হচ্ছে, চাকরির কথা হচ্ছে, আজকে মানে এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আমাকে একটু আগে একটা টিএমসিরই নেতা সম্পর্কে দাদা হয়, একসময় কংগ্রেস করতো, এখন তৃণমূলে আছে। আমাকে খুব, হ্যাঁ আমিও ছিলাম। না না, সে ঠিক আছে, কংগ্রেস তৃণমূল একসাথে ছিল, কংগ্রেস বিজেপিও একসাথে ছিল, এবং আপনাদের আগের যে মেয়র ছিল সেও কিন্তু এখন বিজেপিতে চলে গেছে। আপনি হতে পারে, বলুন দাদা। তো গল্পটা দাঁড়াচ্ছে, আমাকে একটা কথা এসে উনি বলছিলেন যে, আমাকে বলছে যে এক সময় এটা কংগ্রেস করেছে এই করেছে। আমি বললাম আমরা তো জানি, আমরা কংগ্রেস করছি, কংগ্রেস ঘরের লোক, আর কংগ্রেস 70 বছরে মানুষকে কি দিয়েছে আমরা জানি। এবার ঘটনাটা দাঁড়াচ্ছে আজকে মাইথন ডিবিসি, জওহরলাল নেহরু, হিন্দুস্তান কেবলস, কংগ্রেসের 2007-এ কুলটি বানপুর স্কুল কাদের জন্য বন্ধ হয়েছে? আজ 2003-এ বিজেপি বন্ধ করেছিল, 2003-এ অটল বিহারী বাজপেয়ী সরকারের ছিল, 2007-এ কংগ্রেস এসছে, কুলটি ইস্কো কারখানা ওপেনিং করেছে, প্রণব মুখার্জি এসেছিলেন, রামবিলাস পাসওয়ান তখন স্টিল মিনিস্টার ছিলেন। তো এনারা কোথা থেকে কথাটা বলে? আজকে এই রোডটা, এই যে পাশে রোডটা, এই মডার্নাইজেশনটাও কিন্তু আমাদের কংগ্রেস সরকার আমলেই হয়েছে। মনমোহন সিং আর প্রণব মুখার্জি কিন্তু এখানে ফান্ডটা পাঠিয়েছিলেন মডার্নাইজ করার জন্য। আজকে ইস্কোটা কি, আজকে ইস্কোর কি দুর্দশা হয়ে আছে? এখানে তো এমএলএ রয়েছে বিজেপির, আছে তো কিছুদিন আগে 2বার এমপিও ছিল বিজেপির। তাহলে কেন হিন্দুস্তান কেবলস খুললো না? কেন ঠিক এই প্রশ্নে যাব। বাবুল সুপ্রিয় কথা দিয়েছিল ভোটে জেতার আগে যে হিন্দুস্তান কেবলসকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন, তিনি তো চলে গেলেন, তারপর অন্য দলে চলে গেলেন, এখান থেকে পগাড় পার হলেন। কি বলবেন, মানুষকে কি বোঝাচ্ছেন? আমি একটা কথা বলিনি, তারপর এই প্রশ্নের উত্তর আসবে। আমি প্রথম কথা বলি, হিন্দু মুসলিমে যে প্রশ্ন উঠলো, টিএমসির বন্ধুরা যারা রয়েছেন ওনারাই কিন্তু মুসলিমদের দুধেল গাই বলেন। মোদি কখনো দুধেল গাই বলেন না, মোদি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা সবার বিকাশে, সবার বিশ্বাসে আমরা ভরসা রাখি। শিল্প নিয়ে কথা হচ্ছে, শিল্প নিয়ে আমি তো বলছি, একমাত্র যদি ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি হয় সেটা হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদীজি ও অটল বিহারী বাজপেয়ী। আপনি সেল মডারাইজেশন বলুন, তখন অ্যালায়েন্স ছিল এনডিএর, পাসওয়ানজি ছিলেন, তিনি এসে মডারাইজেশনের টাকা দিয়ে গেছেন। NCW 7 আটকে ছিল, ECL এর NCW 7 আটকে ছিল, পাসওয়ানজি ছিল কোল মিনিস্টার, তখন দিয়ে গেছে টাকা। এখনো যেটা আপনি সোনালী চতুর্ভুজ যে রাস্তা দেখতে পাবেন, সেটাও মোদিজির, বিজেপির করা। আর এনাদের কাজ হচ্ছে 34 বছরের সিপিএম কংগ্রেস ভাই এরা মিলে পড়ে পশ্চিমবঙ্গে হাজার
হাজার কারখানা কলকারখানা বন্ধ করেছে। আর রইল টিএমসির বন্ধুদের শিল্প আনতে ওনারা সচিবকে নিয়ে যান, পুলিশের ডিআইজিকে নিয়ে যান, ডিআইজি কি কাঁধে করে শিল্প নিয়ে আসবে বেশ, চলে যাবো, সে একদমই তৃণমূলের কাছে চলে যাবো। দাদা বলুন। খুব পরিষ্কার কথা, উনি শিল্প নিয়ে কথা বলেছেন। কুলটি বিধানসভায় দাঁড়িয়ে এইমাত্র আমরা কথা বলছি। আমরা একটা জানতাম এশিয়ার বৃহত্তম কারখানা কুলটি কারখানা। বন্ধটা কোন সময় হলো? কংগ্রেস বন্ধু তো বলেছেন সেই সময় অটল বিহারী বাজপেয়ী সেদিনকে দায়িত্বে, এবং যেদিনকে এখানকে রিওপেন হয়েছিল সেদিনকে কিন্তু কংগ্রেস যতদূর সম্ভব তৃণমূল অ্যালায়েন্সে সেদিনকে কেন্দ্রীয় সরকারে একটার পর একটা কলকারখানা, একটার পর একটা কলিয়ারি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি করে আউটসোর্সিং এর পথে তুলে ধরে দিচ্ছে। আর কুলটি বিধানসভায় দাঁড়িয়ে ওরা বলছে যে আমরা শিল্পের উন্নতি মোদিজি আনে। তো কত বড় মিথ্যাচার হলে এই একটা দল সারা ভারতবর্ষ জুড়ে যে শিল্পটাকে কোন জায়গায় পৌঁছে দিচ্ছে, এটাকে ভাবতে হবে মানুষকে। ওনারা অভিযোগ করছেন রাস্তা, এই যে রাস্তা এখনো ঠিক করতে পারেননি আপনারা। রাস্তাটা সম্পূর্ণ ইসকো, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। 2014 সালে যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওই বন্ধুকেই ফিরে দিচ্ছি। আপনার এই এলাকার শিমুলগ্রাম থেকে এলসি মোড় থেকে বিভিন্ন জায়গা আছে, আপনারা কমিউনিটি সেন্টার হিসেবে কুলটির ঐতিহ্য সম্মেলনী সাংস্কৃতিক চর্চা যেখান থেকে হতো। আমি যদি আজকে প্রশ্ন করি যে আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের অর্থমন্ত্রী, আপনাদের স্টিল মিনিস্টার, তারপরেও ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন কুলটি আজকে বিচ্যুত হচ্ছে কেন? তাহলে কুলটি হারলেন কেন আপনারা? কুলটি হারেনি। কুলটি যে জায়গায় দাঁড়িয়েছে, যে উজ্জ্বল চট্টোপাধ্যায় 2021-এ যিনি ক্যান্ডিডেট ছিলেন, ওনার লাইফে উনি যতবার নির্বাচিত হয়েছেন 80,000-এর ভোট পেয়েছিলেন। কুলটির মানুষ ঢেলে আশীর্বাদ দিয়েছিলেন। দুর্ভাগ্য হচ্ছে তার আগে 2016 সালে যেদিনকে কংগ্রেসের আজকে যিনি বিজেপি আছেন অভিজিৎ আচার্য, সেদিনকে যেদিনকে কন্টেস্ট করেছিলেন ওনার বিরোধিতা করে 42,000 ভোট পাই সিপিএম কংগ্রেস জোটে। আর আজকে সেখানে ওনাদেরই ক্যান্ডিডেট যখন 6,000-7,000 ভোটে নেমে যায়, ওনারা ভোটের অ্যাডজাস্টমেন্ট করে বিজেপির কাছে ওরা সারেন্ডার করে। দলীয় সুপ্রিমোর সভাতে আপনাদের অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীকন্দল প্রকাশ এসেছে। খুব সত্যি কথা। আজকে দেখুন একটা ভাইরাল, কোথাও কি ভোট ব্যাংক এখানে কি ধাক্কা খেয়েছিল কুলটির ভোটে? একদম সত্যি কথা, এটাকে তুলে ধরতে হবে। এত বড় সংসার, কোথাও ঠোকাঠুকি লাগবে এতে কোনো দ্বিমত নেই, কিন্তু আজকে বিজেপির দেখুন মারামারি হচ্ছে দুটো মন্ত্রী মিলে, আজকে ভাইরাল নিউজ। আর কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন, আইএনটিইউসির কথা বলছেন। আইএনটিসি আজকে জেবিসিসি বসতে পারে না কেন? দুটো গ্রুপের লড়াই, কোর্টে কেস চলছে, কে তার দায়িত্ব নেবে ওরা বলবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। দাদা কিছু বলতে একটা কথা বলছি, আমাকে আমি শুনলাম আমার বিজেপির বন্ধুরা ভাইরা বললো, দুটো কথা বলছি আমি, এই দুটো কথা। সুকান্ত যাবো দাদা, আপনার কাছে যাবো দাদা। দুটো কথা খালি বলছি। এক বললো ওনারা নাকি শিল্প করছেন, নরেন্দ্র মোদী নাকি শিল্পের মুখ। গোটা ভারতবর্ষে শিল্প করার জন্য যখন শিল্প দূরের কথা, একটা লোন নিতে গেলে যখন মানুষ কাঁদছে, একটা মানুষকে 2.5 লক্ষ কোটি টাকা লোন দেওয়া হয়েছে, তার নাম আদানি। আমি বলছি কুলটিতে যে রাইটস কারখানা, সেটা মমতা ব্যানার্জির করা। এতজনের চাকরি গেল, দুর্নীতি হলো, শিক্ষামন্ত্রী, শিক্ষার এতগুলো দপ্তরের আধিকারিক জেলে ঢুকলো, শিক্ষামন্ত্রী। একদম সঠিক কথা, এতগুলো চাকরি গেল। চাকরি যারা দুর্নীতি করেছে তারা জেলের ঘানি টানুক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার বলেছে যারা দুর্নীতি যুক্ত তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ঢুকুন। কিন্তু ত্রিপুরাতে যখন 10,000-এর বেশি চাকরি যায়, কই তখন তো কোনো তাদের মুখে খুব থাকে। আর একটা কথা বলছি, এখানে একটা জিনিস ক্লিয়ার প্রমাণিত, অভিজিৎ গাঙ্গুলিকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। আর অভিজিৎ গাঙ্গুলি বললেন বিকাশ ভট্টাচার্য আমার গুরু, আর অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলেন শুভেন্দুর। এই তিনজনের মিলিত একটা মিলিভগত খেলা চলেছে। শুভেন্দু তো আপনাদেরই দলে ছিল। না নিশ্চয়ই আমাদের। এবং যখন এই মামলা হয় তখন কিন্তু তার আগে কংগ্রেসে ছিল, শিশির বাবু তো কংগ্রেসে ছিলেন, শুভেন্দু বাবু কংগ্রেসে ছিলেন। কি বলবেন, কংগ্রেসে একদম সরাসরি কংগ্রেসকে অভিযোগ করেছে। মমতা ব্যানার্জিও কংগ্রেসে ছিলেন, উনি পারলেন না, দেখলেন এখানে আমার ডাল গলবেন না, উনি নিজের সংসার গোছাতে গেলেন। সেই সংসারে তো চোরেরা ভরে গেল, সব চোর আর ডাকাত। যেই শুভেন্দু ঘর থেকে বেরিয়ে গেল, তখন আজকে মমতা দিদি গাদ্দার বলছেন। একদমই একটা কথা
এখানে বলতেই হয়, নচিকেতার সেই কথা মনে পড়ছে, আজকে যিনি দক্ষিণে কালকে তিনি বামেন, অর্থাৎ কে কখন কোন দিকে যাবে বোঝা যায় না, কিন্তু আমরা যাবো এখন আমি নন্দীগ্রাম আর সিঙ্গুরে প্রথমে টাকাটা দাও বিজনেসম্যানকে, যে ওখানে জমিতে পয়সা লাগিয়েছে, টাটাকে এখন পর্যন্ত পয়সা দেওয়া হয়নি, তাই জন্য কোনো বিজনেসম্যান পশ্চিম বাংলাতে আপনাকে বসবে না। আপনি এত বড় বিজনেসম্যানকে মানে আনাস্তা করে আপনি দেখলেন আগেই বছর শিল্প কেন আসছে না? আমাদের এখানে শিল্প আসছে না একটাই কারণে, আমাদের টাটার হওয়া শিল্পটাকে যেভাবে তার পেছনে লেগে তাড়িয়ে দেওয়া হলো, তারপর কোন শিল্পপতি পশ্চিমবঙ্গে শিল্পে ইনভেস্ট করতে চাইছেন না। 2 নম্বর কথা, এই যে কোনো রাজ্যের উন্নতি নির্ভর করে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প এবং কৃষি। এদের তো শিক্ষা দপ্তর জেলে সিঙ্গুরের জন্য আসতে চাইছে না, কোনো শিল্প আসতে চাইছে না। ভুল তথ্য পরিবেশন করছেন। সিঙ্গুর নিয়ে কখনো বলা হয়নি। অ্যানসেলারি যে সংস্থা, ওনাকে বারবার সেই সময় লেফট ফ্রম গভর্নমেন্টকে বলা হয়েছে। আজকে কিন্তু কোর্টেরও সরাসরি রায় ঘোষণা হয়েছে যে সিঙ্গুরের যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সেটা বামফ্রন্টের সময় সরাসরি ভুল, এটা প্রমাণিত। ভুল কি বলবেন? বা ভুল যে এনেছিলেন, যে পরিকল্পনা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার প্রতিনিধিরা আজকে এই মুহূর্তে রয়েছেন, কি বলবেন? ভুল বলছে। প্রথম কথা, আমি আগে খবর বাংলা হয়ে আপনি যিনি অ্যাঙ্কার তাকে আমি বলছি, আরে থামো রে ভাই, একটু দাঁড়ান। থামো। যিনি অ্যাঙ্কার তাকে আমি বলছি, আপনি যদি বা আপনাদের পক্ষ থেকে যদি একটা বাইনারি সেট করার চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গে কোনো বাইনারি নেই। কারণ পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে লড়াই করছে সরাসরি বাম কংগ্রেস বনাম বিজেপি। এখানে তৃণমূল যদি থেকে থাকে, তৃণমূল যদি 2-2.5খানা সিট পায়, 4টে সিট পায়, 5টা সিট পায়, তারা নির্ধারণ করবে তারা কোন জায়গায় যাবে। এবার আমি আসি, দুটো কথা আপনি বললেন, আমরা বলার কেউ না, জনতা আপনাদের শূন্য করে দিয়েছে, জনতা বলেছে আপনারা নেই। শূন্য, আমি শূন্য, আপনি শূন্য। আপনাদের নিউজ হাউসের যা খবর সেখানে স্টার আনন্দ আছে, এবার স্টার আনন্দর সামনে আমি অন্য কোনো মিডিয়ার কথা বলতে চাই বলেন, আমি একদমই সরাসরি যাবো আরেকবার। হ্যাঁ, আমি দুটো কথা বলবো, দুটো জিনিস বলবো। ওইখানে সুনীল বাবু দাঁড়িয়ে আছেন, বিনম্রভাবে আমি ব্যক্তিগত আক্রমণ দাদা একদম না, বিনম্রভাবে তাকে বলবো তৃণমূলের প্রকল্পগুলো কি ভালো না খারাপ? স্বাস্থ্য সাথী আপনি একটু বলবেন। আচ্ছা সুনীল বাবু ভালো না খারাপ? সুনীল বাবু, আপনি সুনীল বাবু। আমি একটা কথা বলবো, উনি অনেক চ্যানেলে অনেক জায়গায় ডিবেটে বলেছেন, আমি তার জন্য কখনোই বলবো না যে খারাপ। আমাকে স্বাস্থ্যসাথী দেওয়া হয়েছে, আর স্বাস্থ্যসাথীটা মানে এই নয় গভর্নমেন্টের ব্যাপার না, অবশ্যই সবার জন্য। দেখুন, আমি সবার জন্য আপনি দিয়েছেন, সরকারের প্রকল্প জিনিস আমি পেয়েছি। আমাদের এখানে যেটা আয়ুষ্মান ভারত, সেটা তো চালু করা দরকার ছিল। আয়ুষ্মান ভারত। আরেকটা কথা বলছি, আমি একটা কথাই বলবো, সমস্ত পার্টির বন্ধুদের ভাষা ঠিক করুন, মার্জিত ভাষায় বলুন। সবাই রাজনৈতিক করেন, সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে। আপনাদের পার্টিরই অখিলগিরি, আমাদের যাকে রাষ্ট্রপতি করা হয়েছিল, কালো কুৎসিত, এগুলো ঠিক নয়। আপনারা নিজেরা বিচার করুন। রাষ্ট্রপতি না, তাহলে যদি আমি মার্জিত ভাষার কথা বলি, আপনাদেরও নেতা আছেন দিলীপ ঘোষ, আপনাদেরও নেতা রয়েছেন, হ্যাঁ, যারা তাদেরকে কি আবেদনটা করবেন? কিন্তু রাষ্ট্রপতিকে কোনোদিন আমরা এই ধরনের আচরণ করি না। দিলীপ ঘোষকে অনেক রকম আচরণ করা হয়েছে। দিলীপ ঘোষকে যে নোংরা ভাষায় কথা বলা হয়েছে, দিলীপ ঘোষের চরিত্র হনন করা হয়েছে। দিলীপ ঘোষ বলবে, রাজনীতি হোক, মার্জিত ভাষা থাকুক এবং বাংলা সংস্কৃতিকে বজায় করে আজকের এই আলোচনা চলুক। আপনার প্রশ্নটা যেটা ছিল সেটা ছিল নন্দীগ্রাম নিয়ে তৃণমূল কিছু কথা বলছে, নন্দীগ্রাম নিয়ে বিজেপি কিছু কথা বলছে। সেদিন যখন ধর্ণা মঞ্চটা বসে, সেখানে রাজনাথ সিং ওখানে উপস্থিত ছিলেন, তথাগত রায় এমনি করে কথা বলছিলেন পাশে বসে, সেটা একটু মনে রাখতে হবে। তথাগত রায় এমনি করে বলছিলেন, ওনাদের তখন রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়। তাহলে সেটা জানার দরকার আছে, তখন কি গুটবাজিটা ছিল, তখন কি সেটিংবাজিটা ছিল। তারপরে টাটা গেল সানন্দে। সেদিন যখন জমি অধিগ্রহণ হয়েছিল, আজকে উনি বললেন একটা কথা যে জমি অধিগ্রহণ সম্পূর্ণ ভুল ছিল, কিন্তু উনি সুপ্রিম কোর্টের যে রায়টা রয়েছে সেই রায়টাকে কোর্ট আনকোর্ট ভেঙে দিলেন। সুপ্রিম কোর্ট বললেন, আমাদের পক্ষ থেকে তৎকালীন বাম সরকারের পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হয়েছিল, সেই তথ্যটা হচ্ছে জমি অধিগ্রহণ আইন 1857, ভারতবর্ষের জমি অধিগ্রহণ আইন 1857, 1907 এবং 1935-এর ভিত্তিতে জমি অধিগ্রহণ করা হয়েছিল। এবং সেখানে একটা লাইন লেখা ছিল যে আজকের ডেটে দাঁড়িয়ে এই আইনটি পরিশোধন করার প্রয়োজন। তাহলে তার ভিত্তিতে যখন এটা হয়েছে, ফলে এটা
ইয়ে নয়, মানে ফলে এটা অসাংবিধানিক কোথাও কেউ বলেনি। আমার কথা হচ্ছে শিল্পনীতি না, শিল্পনীতি আর কোথাও ভুল তথ্য দেবেন না। সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে, যদি ওনারা একটা লাইন দেখাতে পারেন যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে, তাহলে আমি ওদেরকে মেনে নেবো। ওরা বলুন। বেশ বেশ, একদমই বুঝতেই পারছেন এই মুহূর্তে আবারও চলে আসছি যে ভোট এক্সপ্রেস খবর বাংলা এবং এই গরমাগরম যে আলোচনা এই মুহূর্তে ভোট এক্সপ্রেস দৌড়াচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের নিয়ামতপুরে এবং কেন্দ্র রাজনীতি থেকে রাজ্য রাজনীতি, শিল্পায়ন থেকে কর্মসংস্থান, একাধিক বিষয়ে কিন্তু এই তর্ক বিতর্ক চলছে। কিন্তু আমরা এরপর আসব আসানসোলের দিকে, একদমই আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, তাই আমরা চট করে চলে যাব তৃণমূলের কাছে এবং আসানসোলের যে কর্মসংস্থানের বিষয়, আসানসোলের যে কয়লা চুরির বিষয়, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন যে সাধারণ এইখানকার যে ভোটাররা আজকের ডেটে তাদেরকে কি আশ্বাস দিতে চাইছেন যে এই বিগত কয়েক বছর ধরে আপনারা যতদিন রাজত্বে আছেন কর্মসংস্থানের হার কি আসানসোল লোকসভা ক্ষেত্রে? দেখুন, খুব পরিষ্কার কথা, আসানসোলটা হচ্ছে শিল্পাঞ্চল বেশ করা। এই অঞ্চলে আছে কয়লা খনি, এই অঞ্চলে আছে ইস্কো, কুলটি ইস্কো, বানপুর ইস্কো, এই অঞ্চলটা জুড়ে কিন্তু ছোট ছোট কলকারখানার জন্য CLW আছে, ইস্কো আছে, কেবলস আছে, ম্যাক্সিমামটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। CLW প্রায় ঢুকছে, কেবলস বন্ধ হয়ে গেল। কেবলসকে যখন প্রণব মুখোপাধ্যায় যিনি ছিলেন সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে ওয়াগন এই ইন্ডাস্ট্রি ওখানে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বান স্ট্যান্ডার্ড বানপুর না, ভোটারদের কাছে কি নিয়ে যাচ্ছেন? শুধু কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাচ্ছেন? তা কেন যাব? বিষয়টা তো আমরা তো একটা কথাই বলেছি যে আমরা এখানে বিরোধী শক্তি, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে বিজেপি ক্ষমতায়। মুখ্যমন্ত্রী বলছেন প্রচুর কর্মসংস্থান হয়েছে এবং শিল্পায়নের জোয়ার এসছে নাকি, হ্যাঁ, এবং পশ্চিম বর্ধমান জেলায় একের পর এক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে এবং সেই একদম আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলাতে, এই আমার এখান থেকে মাত্র 8-9 কিলোমিটার দূরে পুরুলিয়া জেলাতে একটা ইস্পাত কারখানা ওপেনিং হয়ে গেল, সেখানে কিন্তু মানে কর্মসংস্থান হয়েছে। আপনার পানাগড় শিল্প তালুক দেখুন, সেখানেও কিন্তু নতুন নতুন ইন্ডাস্ট্রির জন্য, হ্যাঁ, সাফিসিয়েন্ট নয়। 11 বছর থেকে 14 বছরের একটা সরকার চলছে, কেন্দ্রীয় সরকার দিনের পর দিন যদি এই সরকারের ফান্ডিংটাকে অফ করে রাখে, সেই সরকার চালাতে গেলে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়তে হয়, এটা ভাবতে হবে এখানে। বেশ, একবার চট করে কি নিয়ে যাচ্ছেন, ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দেবেন? যখন তো শেষ হয়ে আসছে, আমি একটা শেষের অন্য কথা বলি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাস, বৈশাখ মাস, কবি পক্ষ শুরু হচ্ছে, কবি পক্ষ চলছে, শুরু হয়নি এখন। না, কবির মাসে পুরোটাই পক্ষ। আমরা সেইখান থেকে বলছি, অন্ন চাই, বস্ত্র চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, এ দৈন মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। যে বিশ্বাসটা ভেঙে গেছে আজ কেন্দ্রীয় সরকারের ওপর, যে বিশ্বাসটা আজ মানুষ মনে করে মোদি কথা বললে, আমাকে মার্জনা করবেন, কিন্তু ফেসবুকে দেখি লেখা হচ্ছে ফেকু। আজকে এই যে বিশ্বাসটা ভেঙে গেছে, আজকে লোকতন্ত্র, গণতন্ত্র, সংবিধান যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে। এই যে অবিশ্বাসের জায়গা, এর জায়গায় আমরা বিশ্বাসটা ফিরিয়ে চট করে একটা কথাই বলতে চাই, বিজেপি যে ওনারা যে বলছেন, আমার সম্মানীয় ভাইরা, যে অখিলগিরি অপমান করেছিলেন একটা মহিলাকে, ঠিক আছে, তাহলে দিলীপ ঘোষ যে প্রতিটি পদক্ষেপে আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেন আর মোদিজি এসে দিদি ও দিদি বলেন, তার সেটা কি আমরা ভুলছি না ভুলবো না? ভুলবো না। বিশ্বাস ভেঙে গেছে এবং না, এক মিনিট আমার চট করে একদম শেষের দিকে, আপনারা যাচ্ছেন, আপনারা দুবার এই আসানসোল সিট থেকে জয় হয়েছিলেন, সেই সিট আপনারা হেরেছেন, আবার সেই সিটকে পুনরুদ্ধার করবেন এবং SS আলুওয়ালিয়া মানে আপনাদের হয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন তাকে দিল্লি পাঠাবেন। কিভাবে ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, কি তাদের ইচ্ছা পূরণ করবেন বলুন? আমি শুধু একটা কথাই বলবো, ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোনো রাজ্য সরকার শিল্প তাড়িয়ে এসছে। টিএমসির বন্ধুরা তার উদাহরণ, মমতা ব্যানার্জি তার উদাহরণ, যে শিল্প তাড়িয়ে ওনারা রাজ্য সরকার করেছেন আর চালাচ্ছেন। প্রথম কথা, ওনাদের ক্যান্ডিডেট ধোঁয়া দেখলে শিল্প। আপনাকে আমি বলছি, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় তো ওনারা বলবেন যে শিল্প হচ্ছে, ওনারা জানেন না। ঠিক আছে, তর্ক পরে আবার করব। আমি শুধু বলতে চাইছি কি বার্তা দেবেন ভোটারদের, কি বার্তা দেবেন? ভোটারদের একটাই বার্তা দেবো, আপনারা চোর মুক্ত সরকার করুন, সরকার আনুন, কারণ এরা 45টা আসনে জিতলেও কিছু করতে পারবে না। মোদিজি আসছেন, আমরা যদি 42 আসানসোলে 80,000 পরিযায়ী শ্রমিক গুজরাটে কাজ করতে যায়, দেখেছি আমরা। করোনাতে আমরা দেখেছি
শিল্প আসানসোল হচ্ছে, কোথায় শিল্প? একদমই ওনাদের বার্তা হচ্ছে চোর মুক্ত সরকার। বাম কংগ্রেসের বার্তা কি ভোটারদের কাছে? আসানসোলের 80,000 পরিযায়ী শ্রমিক আছে, অথচ ওনাদের তৎকালীন ইয়ে ছিলেন কি নাম, আমাদের বিধায়ক ছিলেন, তিনি দুয়ার খোলেন না। ঠিক আছে, তো ওনারা 80,000 পরিযায়ী শ্রমিক নিয়ে চিন্তা কেউ কুলটির মানুষ মাথা কামায় না। দ্বিতীয় কথা, আমরা আলুওয়ালিয়াজি এখানে দাঁড়িয়েছেন, পরিষ্কার কথা, আলুওয়ালিয়ার বিগত দুবারের যা পারফরমেন্স, যেদিন জিতেছে তারপর দিন থেকে তাকে কেউ দেখেনি, মিস্টার ইন্ডিয়ার মতন গায়েব হয়ে গেছেন। তাহলে এইখানে ওই মোদিজির নামে এখানে ছাগল গরু মানুষ কাউকে একটা আমাকে ওকে কাউকে একটা যদি দাঁড় করানো হয় আর তাকে মোদির ছবি নিয়ে যদি জেতানো হয় তাহলে কিন্তু হবে না। আমার প্রশ্ন ভোটারদেরকে কি বার্তা দিচ্ছে বলছি, আপনারা কি জমিটা ফিরিয়ে আনতে পারবেন? তার কারণ হচ্ছে তার নাম করে এখানে দাঁড় করিয়ে ব্র্যান্ডিং করিয়ে লাভ নেই। সেই ব্যক্তিটাকে আমাদের হয়ে আসানসোলের হয়ে কথা বলতে হবে। বিগত দুবারের দুবার বলে ফেলি, 1.5 বারের বাবুল সুপ্রিয় আর 8 বারের শত্রুঘ্ন সিনহা। 8 বারের শত্রুঘ্ন সিনহা একবারও একটা কোনো প্রশ্ন করেননি, আর 1.5 বারে বাবুল সুপ্রিয় মন্ত্রী হতে পারেননি বলে ওনার গোসা হয়েছে বলে তিনি ঘর চলে এসেছেন। আর শত্রুঘ্ন সিনহা বাকি 1.5 বছরে যা কাজ করেছেন তার নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা। চট করে বলছি আসানসোলের মানুষের কাছে এখন বার্তা হচ্ছে এটাই আমাদের পক্ষ থেকে, যে বাম কংগ্রেস আমাদের জোট আছে, প্রথমত হচ্ছে শিল্প নিয়ে কথা, না তো তৃণমূল বলতে পারে না তো বিজেপি। সিঙ্গুরকে দায়িত্ব নিয়ে তাড়িয়েছে। দাদা আমি 1 মিনিট শেষ করি। আপনাদের এটা হয়ে গেছে, বলুন আপনি বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা সবচাইতে বড় কথা, আসানসোলের বুকে আমরা 34 বছর সিপিএম আমলে কখনো দাঙ্গা দেখিনি। এই বিজেপির এমপি ছিল, এই তৃণমূল ক্ষমতায় ছিল, দাঙ্গা দেখিয়ে দিচ্ছে। যে ফরমেশনটা এখন বাঙালি বিহারিতে যাচ্ছে, আমরা এই রূপটাকে চাই না। আমরা জাহানারা খানকে চাই, যে দাঙ্গাবাজ করবে না। একদমই জাহানারা খান স্থানীয় নেত্রী জাহানারা খান এখানকার ভূমিকন্যা এবং বহিরাগত প্রার্থী নিয়ে এসেছেন। আপনাদের বার্তা কি থাকছে? শুনুন একটু তাড়াতাড়ি করবেন। আমি একদম সেকেন্ডের মধ্যে আপনাকে বলছি, আমি কোনো রাজনীতি আপনি বলুন। আমি রাজনীতি করতে কথা বলছি। দুটো দলের কাছে আমার একদম অনুরোধ আছে যে কুলটিতে জলের খুব সমস্যা আছে। আমরা সবাই কিন্তু মানুষের জনগণের চাকর, আমরা সার্ভেন্ট, আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ করি। আমরা একটাই কথা বলবো দুটো দলকে, যে পাবলিকের কাছে আপনারা যান আর রাজনীতি থেকে উর্ধে এসে জলের সমস্যাটা কুলটিতে মেটান। খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কুলটিতে জলের সমস্যা এবং সাধারণ মানুষের কাছে কি বার্তা কোন দল নিয়ে যাবে সেটা এই মুহূর্তে তাদের প্রতিনিধিদের কাছ থেকে আমরা শোনালাম। কিন্তু এখানকার সাধারণ মানুষরা তারা কি চাইছেন, তারা কি ভাবছেন, আমাদের সঙ্গে কয়েকজন সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলবো। একটু সামনে চলে আসুন দাদা। কুলটিতে যে সমস্যা, জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, কারা আপনাদের এই সমস্যার সমাধান করছেন? প্রথমে আমি বলি, আপনাদের চ্যানেল থেকে বলা হলো যে এখন ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনী উৎসব। তো এটা আমাদের কাছে প্রথম নয়, এটা হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। একদমই 1952 সাল থেকে এই দেশে নির্বাচন হয়ে আসছে। সরকার এসছে, সরকার গেছে, কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয়নি, নেতাদের পরিবর্তন হয়েছে। এর আগে 2011 পরিবর্তনের হাওয়া এসেছিল। পরিবর্তনের হাওয়া যখন আসে সেই সময় এমএলএদের স্যালারি ছিল 25,000 টাকা। এখন বর্তমানে এমএলএদের স্যালারি হচ্ছে 1,25,000 টাকা। সাধারণ মানুষ কি পেয়েছে বলুন? আমি যে বলছি, আমি এসইউসিআই কমিউনিস্ট পার্টি করি, আমি এসইউসিআই কমিউনিস্ট পার্টি। ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের যে অবস্থা, পরিবর্তন, সাধারণ মানুষের পরিবর্তন হয়নি। যে দিদিরা ছিলেন বাম, রাম, কংগ্রেস, বলুন। সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। সাধারণ মানুষের পরিবর্তন হতে গেলে আমাদের দেশে যে অর্থনৈতিক অবস্থাতে চলে সেই অর্থনৈতিক অবস্থার পুরো পরিবর্তন চাই, আর তার জন্য চাই বিপ্লব।
আমাদের যে এখন যে সমস্যাগুলো ছিল, জলের অনেক সমস্যা ছিল, এখন এই মাত্র জলের অনেক সমস্যাটা দূর হয়েছে। আমরা এখন জল পাচ্ছি। কিছুটা সমস্যা ছিল আপনার মানে পড়াশোনা নিয়ে, তার নিয়ে অনেকগুলো এখন যে কলেজগুলো এসছে তার নিয়ে আমাদের ছেলে মেয়ে এখন খুব আগে থেকে খুব এখন বেটার পড়ালেখা শোনাটা করতে পারছে। এটা আছে এখন যে মানে আমরা পাচ্ছি সেটা খুব ভালো পাচ্ছি। এই যে সুবিধা এই রাজ্যে পাওয়া যাচ্ছে অন্য কোনো রাজ্যে পাওয়া যায়নি। একদমই কিছু পাওয়া গেছে, কিছু পাওয়ার আশায় এইবারে অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 মিশন দিল্লি। কে যাবেন আসানসোল লোকসভা আসন থেকে? যাবেন এসএস আলওয়ালিয়া, নাকি যাবেন শত্রুঘ্ন সিনহা, নাকি জাহানারা খান? এই প্রশ্নের উত্তর আমরা চৌঠা জুড়ে পাবো। এবং এই মুহূর্তে নিয়ামতপুর থেকে সরাসরি ভোট এক্সপ্রেস যে স্পিডে আজকে এখান থেকে খবর বাংলা ভোট এক্সপ্রেস শুরু হলো, এই রাজনৈতিক সরগরম আগামী দিনে আমরা নিয়ে যাব অন্য জেলায়, অন্য লোকসভা কেন্দ্রে, এবং সেখানকার মানুষ কি চাইছে, সেখানকার মানুষ কি চাইছে, তাদের কি প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন খবর বাংলা ভোট এক্সপ্রেস।